সকল দর্শক বন্ধুকে স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। কেমন আছেন? ভালো থাকুন। অনুষ্ঠান নিয়ে আবার চলে এসেছি। গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল গ্যাস্ট্রিক আলসার হলে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন আছে কিনা বা সেটার কতটা উপকার আমরা পাই, এই নিয়ে আমাদের বিশদভাবে আলোচনা হয়েছিল। কিন্তু আজ আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে দর্শক বন্ধুদের অনুরোধেই আমরা সেই আলোচনাটা করব। আমাদের চেহারা, অর্থাৎ আমাদের চেহারা রোগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, গ্ল্যামার একেবারে কমে যাচ্ছে, এই নিয়ে কিন্তু বিশদভাবে আলোচনা করব। অর্থাৎ এর কিভাবে প্রতিকার বা রেমেডি পাওয়া যায় বা নিদানি বা কী, এই নিয়ে আমাদের বিশদ আলোচনা হবে। আলোচনায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং আপনাদের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। তাকে নমস্কার এবং স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। তার আগে বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটি একেবারে লাইভ ফোনের অনুষ্ঠান। সরাসরি আপনারা কথা বলুন। ফোন নাম্বার হলো 22866357 এবং 22866358। এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন। শরীর সংক্রান্ত বিষয়, যে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন। শরীরের যে কোনো সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখতে পারেন। নমস্কার, স্বাগত জানিয়ে আমরা সরাসরি তার কাছে চলে যাব। নমস্কার, স্বাগত ডাক্তারবাবু আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। ধন্যবাদ। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য আমার শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন এবং সবাই মিলে একসাথে হওয়ার উৎসব। বেশি দিন বোধহয় দেরি নেই। আমাদের বাংলায় আমরা দোল উৎসব বলি, ভারতবর্ষ জুড়ে হোলি উৎসব বলা হয়। সবাই তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাই মিলে একসাথে আনন্দের সাথে আমরা কাটাবো। গতদিন আমি যে আলোচনা করেছিলাম আপনাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার এইসবের সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে কি সম্পর্ক, তাই নিয়ে আলোচনা করেছিলাম। দর্শক শ্রোতৃমণ্ডলী যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তারা অবগত আছেন যে আসলে এই প্রসঙ্গগুলো উঠে এসেছিল ডায়াবেটিসের সাথে পেটের রোগের সম্পর্ক, লিভারের রোগ, প্যাঙ্ক্রিয়াসের রোগ, গল ব্লাডারের রোগের সম্পর্ক, সেই নিয়ে আপনাদের অনুরোধে আলোচনা চলাকালীন এই সব প্রসঙ্গ উঠে এসেছিল। তার মধ্যে একটা ব্যাপারে একদম আলোচনা হয়নি, সময় অভাবে হয়নি এবং প্রথমের দিকে অত প্রশ্নও আসেনি, কিন্তু গতদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ ফোন করে জানতে চেয়েছিলেন যে ডাক্তারবাবু চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আগে আমি অনেক ফর্সা ছিলাম, কালো হয়ে যাচ্ছি, গ্ল্যামার চলে যাচ্ছে। বয়স এমন কিছু নয়, কিন্তু চামড়া যেরকম ত্বকের যে একটা গ্ল্যামার থাকা উচিত, একটা গ্লেজ থাকা উচিত, সেরকম নেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি পেটের কোনো রোগ দায়ী? এটার জন্য কি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার দায়ী? এটার জন্য কি লিভার, প্যাঙ্ক্রিয়াস বা গলব্লাডারের কোনো রোগ দায়ী, নাকি ডায়াবেটিস দায়ী? অনেকে আবার এরকম জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু, আমি অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে আমার কোনো দোষ, কোনো রোগ ধরা পড়েনি। আমার ডায়াবেটিস নেই, আমার লিভারের রোগ নেই, আমার প্যাঙ্ক্রিয়াসের কোনো রোগ নেই বা প্যাঙ্ক্রিয়াটাইটিস কখনো হয়নি, গলব্লাডারের স্টোন নেই বা কোনো বড় অসুখ নিয়ে আমি ভুগছি তাও নয়, কিন্তু আমার চেহারা ভালো হচ্ছে না, আমি রোগা হয়ে গেছি বা রোগা হয়ে যাচ্ছি বা রোগা চেহারা ভালো করতে পারছি না, নানা রকম আমি ডায়েটও নিচ্ছি, তথাকথিত ভিটামিন টনিক ব্যবহার করছি, কিছুতেই ইমপ্রুভ করছে না। তো এই সব ব্যাপার নিয়ে প্রচুর মানুষ অনেক প্রশ্ন রেখেছেন। আমি আজকে অনুষ্ঠানের শুরুতে সেই প্রসঙ্গের অবতারণা করব। আপনারা অবগত আছেন যে গতদিন আমি যখন অনুষ্ঠান শেষ করি তখন আমি আলোচনায় বলেছিলাম যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার, এই ধরনের রোগ বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই ধরনের রোগের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক নেই তা না, আছে। কিন্তু যেটা আছে বলে আমরা মনে করি অনেক দিন ধরে, গত 50 বছর বা 100 বছর ধরে মনে করি, সেই ধরনের ধারণাটা ঠিক নয়। আমি আর একবার বলে নিয়ে তারপর শুরু করব। আমি বলেছিলাম যে পুরনো যে ধারণা ছিল যে অনেক তেল ঝাল মশলা খেলে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার হয়, বা অনেকক্ষণ না খেয়ে থাকলে হয়। আমি বলেছিলাম এখন ওইগুলো প্রমাণ হয়েছে যে অত ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আসলে খাবার বা জল থেকে একটা বিশেষ ধরনের ইনফেকশন হওয়া, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া জ্বর হয়, তেমনি খাবার বা জল থেকে ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, ওটারই আর একটা নাম হেলিকোব্যাক্টার পাইলোরি গঠিত জীবাণু গঠিত সংক্রমণ, সেটা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারের মূল কারণ বলে এখনকার দিনে উঠে এসছে।
এটার একটা হিস্ট্রি আছে, এটা নিয়ে বললে আজকে আর সময় হবে না। অস্ট্রেলিয়ায় কয়েকজন বিজ্ঞানী 1980 শেষের দিকে গবেষণা করে এটা প্রমাণ করেন, এখন সারা পৃথিবীতে এটা মান্য হয়েছে। এইটা বাদ দিলে আমাদের যে লাইফস্টাইল, যেখানে আমাদের খুব টেন্সড একটা লাইফস্টাইল লিড করতে হয়, সকালবেলা খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে এক্ষুনি একটা কাজে যেতে হবে, তারপর আর একটা কাজ, অনেক দায়িত্ব মাথায়, এই যে চাপ, মানসিক চাপ, সেটা থেকে বিশেষ ধরনের অ্যাড্রিনালিন বলে একটি কেমিক্যাল বস্তু, যেটা আমাদের সিস্টেমের মধ্যে নির্গত হয় এবং যার ফলে ভাসো কনস্ট্রিকশন বলে একটা কথা, যার মানে হচ্ছে রক্ত চলাচল করে যে নালী দিয়ে, সে নালীটার কন্ট্রাকশন হয়, মানে সেটা সরু হয়ে যায়, যার ফলে আমাদের এসেনশিয়াল যে অর্গান, যেমন ধরুন লিভার, প্যাঙ্ক্রিয়াস, গলব্লাডারের কথা বলছি, ইন্টেস্টাইনের কথা বলছি, সেখানে রক্ত চলাচল ব্যাহত হয়। অনেকক্ষণ ধরে যদি কেউ টেনশনে থাকে, অনেক দিন ধরে টেনশনে থাকে, রিল্যাক্সেশনের সুযোগ না থাকে, তাহলে এইভাবে ক্রনিক্যালি কনস্ট্রিক্টেড থাকার ফলে, মানে অনেক দিন ধরে সংকুচিত হয়ে থাকার ফলে অক্সিজেন সরবরাহ ওই সব অর্গানে ব্যাহত হয়, তখন সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এটা থেকেও গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা ডিউরোনাল আলসার হতে পারে। এছাড়াও কিছু কিছু কারণ আছে, কিন্তু আমি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারণগুলো বললাম, আপনারা বুঝতেই পারছেন, তার মধ্যে একবারও বলিনি যে বেশি তেল ঝাল মশলা খেলে গ্যাস্ট্রাইটিস হয়, অনেকক্ষণ না খেয়ে থাকলে হয়, এসব কথা কিন্তু আমি বলিনি। কাজেই এইগুলোর দিকে একটু মনে রাখতে হবে এবং কিভাবে সেটা ঠিক করা যায় সেই আলোচনায় যাব। এবং এর সাথে অঙ্গাগ্নিভাবে জড়িত আজকের যে টপিক, যে চেহারা রোগা হয়ে যাওয়া, দুর্বল চেহারা, গ্ল্যামারলেস চেহারা, মানে স্কিন, আপনার যে ত্বক তার ঔজ্জ্বল্য নষ্ট হচ্ছে, বা আপনার যে রং ছিল সেই রংটা খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে বললে এরকম যেন মনে হয় যে কালো হয়ে গেলে খুব খারাপ দেখতে হয়ে যাবে। অনেকে কালো যারা কিন্তু গ্ল্যামারাস, তাদের দেখতে খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু সেই গ্ল্যামারটা, সেই উজ্জ্বলতা যদি না থাকে, ফর্সার মধ্যেও ভালো না লাগতে পারে কাউকে। তো আমি পুরো ব্যাপারটা কী ধরনের ফিজিওলজি, শারীরবৃত্তীয় কী প্রক্রিয়া আমাদের দেহের ভেতরে ঘটে, তাই নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে হাজির হব। প্রথম যে ব্যাপারটা, রোগা চেহারার ব্যাপারে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, যাদের চেহারা ভালো ছিল তাদের খারাপ হয়ে যাচ্ছে, আমি সেটা নিয়ে আগে আলোচনা করব। এছাড়াও একটা বিশেষ টপিক থাকবে যে বাচ্চাদের চেহারা ভালো না হওয়া, মানে ছোটোবেলা থেকে রোগা চেহারা ইমপ্রুভ হচ্ছে না, সেটাও একটা টপিক, যেটা নিয়ে হয়তো আলোচনায় যাব। প্রথম যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে আমাদের চেহারা খারাপ হয়ে যাওয়া, চেহারা রোগা হয়ে যাওয়া, এই ব্যাপারে যখন মানুষ প্রথমে সেটা দেখে, বা বাড়ির লোকেরা দেখছে, বন্ধু বান্ধবরা দেখছে, প্রশ্ন করে এরকম, তোর কি হয়েছে, কোনো বড় অসুখ বিসুখ হয়েছে, তোকে কিন্তু ভালো লাগছে না দেখতে, কীরকম একটা পেল হয়ে যাচ্ছিস, এই ধরনের কথাবার্তা মানুষ বলে থাকেন। যদি কারোর এই ধরনের প্রবলেম শুরুতে হয়ে থাকে, কথাটা আমি এই জন্য বললাম যে প্রথমে তো কেউ ডাক্তারবাবুর কাছে আসেন না, এবং প্রথমেই আসার দরকার আছে তাও নয়, নিজেদের কিছু সমীক্ষা করা দরকার এবং বোঝা দরকার যে সত্যিই আমার চেহারাটা কি খারাপ হচ্ছে। এক নম্বর যেটা প্যারামিটার, সেটা দেখতে হবে ওয়েট লস করছেন কিনা, ওজনটা কমে যাচ্ছে কিনা। যদি দেখেন যে ওজনটা কমছে না, কিন্তু সত্যি সত্যি আয়নায় দেখতে ভালো লাগছে না, স্কিনের যে ত্বকের যে ঔজ্জ্বল্য সেটা সত্যি সত্যি লুজ করছেন, তখন এইভাবে চিন্তা করা যেতে পারে, যেটা আমরা ডাক্তারবাবুরা যেভাবে ভাবি। আমাদের একটা ভাবনার ছক আছে, সেটা আপনার সাথে শেয়ার করছি। আমরা ভাবি যে প্রথমে আন্ডারলাইং কজ, মানে এটার জন্য কোনো বিশেষ অসুখ বিসুখ আছে কারণ না, যে খাবার দাবার, দেহের মধ্যে খাওয়া দাওয়ার থেকে আমরা যা যা নির্যাস নিয়ে থাকি, আপনারা জানেন যে খাবারের মধ্যে আমরা যে খাওয়া দাওয়ার খাই, তার মধ্যে যদি আমরা তরল পদার্থটা বাদ দিয়ে দিই, মানে লিকুইডটা দেহের জন্য দরকার, এছাড়া প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এগুলো মূল বস্তু, যেগুলো আমাদের দেহের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা কোষকে ভালো রাখতে, তৈরি করতে এবং সাস্টেইন করতে, সেগুলোকে ভালোভাবে চালাতে হেল্প করে। এটা বাদ দিলে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, স্ট্রেস এলিমেন্টস, এগুলো খাবারের মধ্যে থাকে, যেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী, মানে যখন খুব বেশি দরকার থাকবে, খাবারের মধ্যে থেকে আমাদের ইন্টেস্টাইন, অন্ত্রের মধ্যে এরকম সব রিসেপ্টার আছে যারা বুঝতে পারে যে এই ভিটামিনের দেহে অভাব আছে। এবার সেই ভিটামিনযুক্ত খাবার যখন আপনি খাবেন, যদি অভাব বেশি থাকে, সে তখন বেশি করে সেটা অ্যাবজর্ব করতে পারে। আবার
দেহে বিভিন্ন ধরনের ভিটামিন কিছুদিনের জন্য স্টক করে রাখার, কিছুদিনের জন্য একটা ভান্ডার তৈরি করার একটা ক্ষমতা আছে দেহের বিভিন্ন জায়গায়, সেইভাবে রাখা যেতে পারে। আবার কিছু কিছু ভিটামিন আছে যেগুলো 2-3 দিনের বেশি বা 4 দিনের বেশি স্টক করে রাখা যায় না। এগুলো নিয়ে আমি ডিটেলস হয়তো পরে কথা বলবো। তাহলে মূল ব্যাপারটা হলো দেহের এই যে সিস্টেম, যে আমাদের যে খাবারের যে অংশটা বেশি দরকার সেটা বেশি করে অ্যাবজর্ব করা, সেটা ডিটেক্ট করা, আগে কোনটার আমাদের দেহে অভাব আছে সেটা বোঝা, তারপর খাবারের মধ্যে থেকে সেটা যে দেহের মধ্যে এসেছে, ইন্টেস্টাইনের মধ্যে আছে সেটা ডিটেক্ট করা, তারপরে সেই খাবারের নির্দিষ্ট বস্তু যেটা যদি স্ট্রেস এলিমেন্ট হয় সেটা খুব কম পরিমাণে খাবারের মধ্যে থাকে, সেটাকে ডিটেক্ট করার মতো খুব ফাইন ডিটেক্টর আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আছে। শুনলে অবাক হয়ে যাবেন, মানে পার্সেন্টেজের হিসেবে আমি বলতে পারি 0.000, মানে দশমিকের পরে 4টে শূন্য তারপরে যদি 1 থাকে, অত মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম যদি থাকে, সেটাও ডিটেক্ট করার মতো ক্ষমতা আমাদের নর্মাল ইন্টেস্টাইনের আছে কিন্তু, এবং সেইভাবে ইন্টেস্টাইন সেটা ডিটেক্ট করতে পারে। আমি একটা ফোন নিয়ে নেবো, আমি সেই আলোচনার মধ্যে যাব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। বলুন আপনার সমস্যা। আমি সুমন চক্রবর্তী বলছি কাকিনাড়া থেকে। সুমন বাবু কাকিনাড়া থেকে বলছেন? চক্রবর্তী ওনার। হ্যাঁ, একটু জোরে বলুন সুমন বাবু, একটু জোরে। হ্যাঁ, বলছি গতকাল আমার মার একটু প্রবলেম হয়েছিল। মা দুপুরে খাবার পরে যখন চেয়ারে বসলো, কিছুক্ষণ পরে হঠাৎ চোখটা অন্ধকার হয়ে আছে। তারপরে হঠাৎ বমি পায়খানা হয়ে যায় চেয়ারের মধ্যে। হ্যাঁ, আর কিছুদিন ধরে মা বলছিল আমার খেতে ইচ্ছে করছে না, পেটটা ভার লাগছে, তারপরে খাবারে অরুচি, কোনো খাবার ভালো লাগছে না, আর একটু এরকম গ্যাসের প্রবলেম হলেই চোখে অন্ধকার দেখা একটা, এই ব্যাপারগুলো হয়ে থাকে। মা অ্যান্টাসিড খাচ্ছে, তো নাম কি বলতে পারি আমি সাথে? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। ভেলোজাইটি বলে একটা আছে, ফ্যামটাক 40 বা প্যান্ডাস্টাল, এই ধরনের কিছু আছে, কিন্তু তেমন কোনো ভালো উপকার পাইনি। কিন্তু এইটা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে কোনো সময় গ্যাস হলে চোখে অন্ধকার হচ্ছে, কিন্তু ওই সময় প্রেশারটা যখন মাপালাম তখন দেখলাম যে প্রেশার ঠিক আছে। হ্যাঁ, তো এইটাই আর কি। হ্যাঁ, আপনাকে আমি একটা, আপনি লাইনে থাকুন, লাইন কাটবেন, একটা প্রশ্ন করছি, উত্তর দিন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, আপনি বললেন যে গ্যাস হলে চোখে অন্ধকার দেখছেন মা, এটা আমি ঠিক শুনেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে বলি যে যখন চোখে অন্ধকার মা দেখছেন তখন আপনি মনে করছেন মায়ের গ্যাস হচ্ছে, এই কথাটা আর আপনি যেটা বললেন দুটো কিন্তু আলাদা ব্যাপার, আমি বোঝাতে পারছি? এটা হতে পারে, ওটাও হতে পারে, আপনি ঠিক বলছেন, এটা হতে পারে। আমি হয়তো মানে হ্যাঁ, মায়ের যখন চোখে অন্ধকার দেখছেন তখন আপনি মনে করছেন যে মায়ের গ্যাস হচ্ছে, তারপরে আর কি বমিটা হয়ে গেল, হ্যাঁ, আর পায়খানাটা কি পরিষ্কার হয়ে গেল, আর ঠিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এটা কমন ব্যাপার, আমি পরিষ্কার করে বলি, এই যে গ্যাস কথাটা, এটা এত, এর দোতনা এত মানে বহুল প্রসারিত, এত বড় একটা স্পেকট্রাম জুড়ে আছে যে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার কাছে এরকম পেশেন্ট আসে যে বলে এইখানে গ্যাস হলে আমার এখানে প্রচণ্ড ব্যথা করে, এবার গ্যাসটা যেই চলে গেল আমার এখানকার ব্যথা চলে গেল। অনেকে বলে আমার গ্যাস হলে গ্যাস মাথায় উঠে যায়, যতক্ষণ পর্যন্ত না বমি করব ততক্ষণ পর্যন্ত ওই মাথা থেকে গ্যাস নামবে না। এই ধরনের নানা রকম কথা, যেগুলো যারা বায়োলজি পড়েছেন বা পড়ছো এখন আমার জুনিয়র বন্ধুরা, তারা শুনে হাসবে। মানে এরকম তো কোনো গ্যাস নেই যেটা মাথায় উঠতে পারে এবং বমি করলে আবার ঠিক হয়ে গেল। আসলে ব্যাপারটা কি, আমাদের যে কোনো পেটের অস্বস্তিকে আমরা, যেহেতু আমাদের বাংলা ভাষা বা ইংরেজি ভাষাতে অন্য কোনো কথা নেই বোঝাবার মতো, আমরা গ্যাস বলে বোঝাই। অর্থাৎ গ্যাস মানে এটা এইভাবে চিন্তা করলে চলবে না যে সত্যি সত্যি গ্যাস হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তার হেরে যাবেন, ডাক্তার নিজেই ভুল দিকে চলে যাবেন। ওই জন্য আমি পরিষ্কার করে বলছি, আপনার মায়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আপনার মায়ের এই যে প্রবলেম, এর সাথে মাথা যন্ত্রণার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আগে একটু জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে। হ্যাঁ, মাকে জিজ্ঞেস করেছেন, মা তোমার মাথায় অস্বস্তি কি যন্ত্রণা হয় কি, এটা কি মাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, মাঝে মধ্যে মাথা যন্ত্রণা হয়। আমি কেন বলতে চাইছি, বাংলায় আধকপালি বলে একটা রোগ আছে, ইংরেজিতে মাইগ্রেন বলে।
আচ্ছা। হ্যাঁ, তো তাতে একদম এই ঘটনা ঘটে এবং 90% মানুষ অন্তত এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় এটাকে পেটের রোগের সাথে এক করে দেখেন এবং অনেক ক্ষেত্রে এই পেটের রোগের কারণেও হতে পারে। তো এইটা এক নম্বর। এবং আপনি একটা খুব মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছেন যে মায়ের ব্লাড প্রেশারের কোনো পরিবর্তন ঘটে না, এটা আপনি বলেছেন। তো এই সব মিলিয়ে যোগ করে আমি যা বলছি, যে চিকিৎসাটা চলছে সেটা একদম পেটের গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা ডুওডেনাল আলসারের যে চিকিৎসা সেটা চলছে। তাতে এই রোগ পুরো ভালো হওয়ার সত্যি সত্যি কোনো কারণ নেই। আলাদা কিছু চিকিৎসার দরকার আছে, তাতে পুরো ভালো হবে। তৃতীয়, যেহেতু বয়স্ক লোক, কি পুরুষ কি মহিলা, তিনি যদি সত্যি সত্যি অন্ধকার চোখে দেখে থাকেন, এটাকে ব্ল্যাকআউট আমরা বলতে পারি, অথবা আমাদের ভাষায় একটা কথা আছে আমরা TIA বলি, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে দুটো ব্যাপার একটু পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। আমি আমার রোগীদের ক্ষেত্রে সেটা সন্দেহ হলে দেখে নিই। একটা হচ্ছে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তার কোনো অসুবিধা হচ্ছে কি না, এটা একটা দেখার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস। হাতে কোনো জোর পাচ্ছে কিনা? আরেকবার বলুন। হাতে কোনো জোর পাচ্ছে হাতে না, কিনা? মানে আমি আমার উচ্চারণের ভুল হচ্ছে। আমি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে হৃৎপিণ্ড, বাংলা হৃৎপিণ্ডর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কোনো অসুবিধে আছে কিনা, আর সার্ভিক্যাল স্পন্ডিলোসিস এইটা আছে কিনা। এই দুটো হচ্ছে পেটের রোগ বাদ দিয়ে সব থেকে কমন কারণ এই ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের, অথবা এই অজ্ঞান বা চোখে অন্ধকার দেখা কিছুক্ষণের জন্য, সেটার কারণ। তো সেই ব্যাপারে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। এবং আমাদের ডাক্তারবাবুরা ইনক্লুডেড, মানে ডাক্তারবাবুরাও আমরা এই ব্যাপারের মধ্যে জড়িত আছি, যে সব সময় এই ধরনের ঘটনার সাথে বড় ওই গ্যাস করে আমরা আর অন্য দিকে তাকাই না। এরম যদি বয়স রুগীর 50 বছরের বেশি হয় তাহলে কিন্তু অন্যদিকে একটু তাকাতে হবে, এবং অন্যদিকে কোনো প্রবলেম আছে কিনা ওটা একটু জেনে নিতে হবে, দেখে নিতে হবে। অবশ্যই পেটের রোগ থাকলে সেটা চিকিৎসা করতে হবে। এবং আপনাকে আমি এক্ষুনি বললাম যে ব্যাপারের জন্য মায়ের হচ্ছে এই অসুবিধা হচ্ছে বলে আমি মনে করছি, তার সাথে যে চিকিৎসা চলছে, যে ওষুধগুলোর নাম বললেন আমি শুনলাম, সেটা কিন্তু সাযুজ্য নেই, একটু আলাদা চিকিৎসার দরকার আছে। ঠিক আছে, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, বা পরে ফোন কল যদি আপনার মনে হয় যে আরো কিছু জানার আছে, আমার হেল্পলাইনে ফোন করলে আমি উত্তর দেবো। আমি এটা আপনি বললেন এটা ইলেকট্রিক্যাল ব্যাপার, তাই তো? আর একটা স্পন্ডাইলাইটিস, তাই তো? হ্যাঁ, একটা হার্টের ব্যাপারে বললাম, একটা সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের কথা বললাম। ঠিক আছে, আমি তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন করছি। ওকে। ধন্যবাদ। আচ্ছা, এছাড়াও তো হেল্পলাইন খোলা আরেকটা আছে। ফোন আছে, হ্যাঁ। আরেকজন কে দর্শক, করছেন বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, নমস্কার। আমি জয়নগর থেকে বলছি, প্রীতিকণা হালদার। আমার বয়স 19+। হ্যাঁ বলুন, জয়নগর থেকে প্রীতিকণা হালদার। প্রীতিকণা হালদার, বলুন, আমি শুনছি। সমস্যাটা বলুন। আমি মানে আগে প্রচন্ড মানে ভালো চেহারা ছিল, এখন আচ্ছা। খুব রোগা হয়ে গেছে আগে আচ্ছা, থেকে। কতদিন ধরে এই অসুবিধা হচ্ছে? 2 বছর 2.5 বছর এরকম প্রবলেম হচ্ছে। তো মানে- অনেক ডক্টরকে দেখিয়েছি, হ্যাঁ। মোটা তো হচ্ছি না, সব হ্যাঁ। ডক্টর বলছে তোমার এরকম শরীর ঠিক আছে, কিন্তু আগের থেকে আমি অনেক রোগা হয়ে গেছে। যারা আমাকে আগে চিনতো হ্যাঁ। তারা সবাই বলছে তুমি কি রোগা হয়ে গেছো, খারাপ দেখতে হয়ে গেছে, তার জন্য প্রচন্ড টেনশন হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আজকে আমার অনুষ্ঠানে যে বক্তব্য আপনি ফোন করলেন, এরকম গতদিন আমার অনুষ্ঠানের পরে প্রচুর মানুষ ফোন করে, তার মধ্যে অনেকে কম বয়সী মহিলা আছেন, একদম স্কুল থেকে সদ্য পাশ করা মেয়ে আছেন, যারা ফোন করে এইসব জিজ্ঞাসা করেছেন। আমি পরিষ্কার করে আপনাকে একটা কথা বলি, আপনার এই যে এই অসুবিধের জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যা চিকিৎসা এখনকার দিনে আছে, আপনার চেহারা আগের মতো বা আগের থেকেও ভালো হয়ে যাবে, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। 3টে মূল পয়েন্ট আপনার, হ্যাঁ আমি বলছি, তিনটে একটু প্লিজ আমাকে বলতে। হ্যাঁ, 3টে মূল পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আপনার ওজন কতটা কমেছে সেটা কি আপনি জানেন? এখন আমি বলতে পারবো না, আমি অনেকদিন আগে ওয়েট করেছি। আগে 65 এরকম ছিল, এখন প্রচন্ড কমে গেছে, 45 46 এরকম হবে। মানে 65 থেকে 45 20 কেজি ওজন লুজ করেছেন? হ্যাঁ, আগে প্রথমে 10 কেজি একদম একটা ওয়েট লস হয়ে গিয়েছিল। আমি মেডিকেলে সবকিছু টেস্ট করেছি, সব নরমাল, আমার কোনো প্রবলেম নেই। বাট এরকম তবু ডক্টররা বলছে সবই তো ঠিক আছে, তাহলে কেন এরকম হচ্ছে? কোনো প্রবলেম নেই। ওটা তো আপনি বলবেন, ওটা তো আপনি ডাক্তারবাবুকে বলবেন যে ডাক্তারবাবু কেন এরকম হচ্ছে, সেটা চিন্তা করে চিকিৎসা তো আপনি দেবেন।
আমি কেন জানবো কেন এরকম হচ্ছে? আপনার জানার দরকার নেই, কারণও নেই। কেন এমন হচ্ছে ওটা ডাক্তারবাবু জানবেন। আমি পরিষ্কার করি। হ্যাঁ, আমি প্রথম তাহলে সাথে গিয়ে ডক্টরের কাছে সবকিছু রিপোর্ট টেস্ট সবকিছু করা হয়েছে, আপনি বলে আপনি বলেছেন সমস্ত রিপোর্ট নরমাল। ওই সব নিয়ে আর আমি করি না। আগে প্রচন্ড টেনশন হতো। আমি বলছি আপনি আমি বলছি শুনুন, বর্ষাও ছিলাম, আপনি আবার এখন মানে কেমন একটা হয়ে গেছে। হ্যাঁ, আপনার যে ত্বকের ঔজ্জ্বল্য বা ফর্সা ছিলেন ফিরে আসবে। আপনার প্রথম ব্যাপারটা আমি যেটা জিজ্ঞেস করলাম, তাহলে অ্যারাউন্ড 20 কেজি মানে 20 কেজি মতো ওজন লস করেছেন, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর আমার জিজ্ঞাসা করার আছে, একদম পুরো ভালো ফিগার ছিল, এখন প্রচন্ড রোগা হয়ে গেছে। হ্যাঁ, আমি দ্বিতীয় একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা সরাসরি জবাব দেবেন, কোনো অন্য কিছু মনে করার দরকার নেই। সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জের, সাদা স্রাবের অসুবিধা নেই তো? ওটা খুব কম হয়, আগে না, এখন মানে একটু হয়। আসলে পড়াশোনার জন্য একটু টেনশন হয়। হ্যাঁ, তাহলে এটা কি বলার মতো কোনো অসুবিধে? মানে প্রতি মাসে এরকম আগে পরে হচ্ছে এরকম ব্যাপার, না সেরকম নয়? আমার মানে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেছি। আচ্ছা, হ্যাঁ, আর 3 নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিশেষ কোনো কারণে কোনো ওষুধপত্র অনেক দিন ধরে খাওয়া হয়েছে চেহারা ভালো করার জন্য? কোনো টনিক, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন কিছু নিয়েছেন? না, এরকম কিছু নেওয়া হয়নি আমার। আচ্ছা, আর শেষ, রাত্রিবেলা ঘুম ঠিক মতো হচ্ছে? রাত্রিবেলা না, আমার ঘুম হয় না, খিদে, ওইসব টেনশন করে করে আমার এখন এমন হয়ে গেছে। তারপরে পরীক্ষা দিয়েছি, সেই জন্য সেই রাত জেগে জেগে আর পড়তাম, এখন আর ঘুম আসতেই যায় না। হ্যাঁ, ধরুন রাত্রিবেলা ঘুম আসতে চাইলো না, তাহলে দুপুরবেলা খাওয়ার পরে কি 4-5 ঘন্টা ঘুম হচ্ছে? দুপুরবেলা খাওয়ার পরে ঘুম হয় ঠিকঠাক। আচ্ছা, এবার আপনি আপনার যে প্রবলেম সে ব্যাপারে আমার যেটা বক্তব্য বা নিদান সেটা শুনুন। এটা কিন্তু নিজে থেকে খাওয়া দাওয়া ভালো করে বা টনিক খেয়ে ভালো হবে না, এর আলাদা আমি অনেক চেষ্টা করি, হবে না মানে ভালো করে খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাই, মানে না ঘুম আসতে চাইলেও চেষ্টা করি, কিন্তু আমার ওয়েট লস হয়ে গেছে, তারপরে আর হচ্ছেই না। মানে অনেক চেষ্টা করেছি, তারপরে এখন হাল ছেড়ে দিয়েছি বলতে গেলে। হবে মানে এইভাবে হবে না, এটা আলাদা চিকিৎসার মধ্যে থাকতে হবে। আলাদা চিকিৎসা বলতে কোন চিকিৎসা নয় সেটা বলে দিই। প্রচুর মানুষ খুব অ্যাট্রাক্টেড হন কিছু বিশেষ ধরনের স্টেরয়েড ট্যাবলেট, অ্যানাবলিক স্টেরয়েড বলি, এখনকার দিনে ট্যাবলেট বেরিয়েছে, বা কিছু অ্যালার্জির ওষুধ একসাথে মিলিয়ে খাওয়া বা ইনজেকশন নেওয়া, এটা সব থেকে ক্ষতিকর চিকিৎসা। এরকম টাইপের কিছু খাওয়া হয় না, আপনি একদম খুব ভালো করেছেন। হ্যাঁ, একদম দরকার নেই। এর জন্য যা চিকিৎসা আছে, আমি আমার এই অনুষ্ঠানে কখনো ওষুধের নাম আলাদা করে বলি না, কিন্তু দুটো কথা বলি, এর জন্য খুব ভালো চিকিৎসা আছে। কিছু ওষুধপত্র খেতে হবে, এবং তার সাথে নর্মাল যে খাওয়া দাওয়া খান সেটার একটু অদল বদল, একটু ডায়েটের ব্যাপার আছে। সেটা করলে আপনার মাসে অ্যাভারেজ 1 থেকে 2 কেজি ওজন বৃদ্ধি হবে। 5 মাসের মধ্যে 10 কেজি ওজন বৃদ্ধি হবে, এবং 6 থেকে 9 মাসের মধ্যে আপনার এই যে ত্বকের যে আপনি বললেন যে অনেক কালো হয়ে গেছি, এই ব্যাপারটাও ইমপ্রুভ করবে। একদম নেই, আগে থেকে প্রচন্ড মানে কেমন একটা হয়ে গেছে। হেয়ার ফল হচ্ছে প্রচুর, আমি বুঝতে পারছি তো একদম। এবং মাথায় প্রচুর চুল ছিল, তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি সেটাই বলছি, আপনার চুলও আবার তৈরি হয়ে যাবে। আপনি আপনার বাড়ি কাছাকাছি যদি কোনো ডাক্তারবাবু এটা চিকিৎসা দেন ভালো, যদি দেখেন যে চিকিৎসা নিয়ে অনেক জায়গায় গিয়েছি, এমনকি ব্যাঙ্গালোরেও গিয়েছিলাম। আমার একবার টিউমার হয়েছিল গলাতে একটা ছোট, তো ওটার জন্য অপারেশন করতে গিয়েছিলাম, তখন ডক্টরকে বলেছিলাম, বাট ডক্টর বলছে তোমার শরীর ভালো আছে, তো আর দেখানো হয়নি সেই জন্য অতটা। তাহলে আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি যে হেল্পলাইন যাচ্ছে, হেল্পলাইন লিখে রাখুন। অনুষ্ঠানের অনেক পরে এই হেল্পলাইনে ফোন করে আপনার সঙ্গে কি আপনি ফোন করুন। ফোন করলে আমি আমার স্পেসিফিক আপনার জন্য যে নিদান সেটা আমি আপনাকে ফোনে বলবো। যদি প্রয়োজন পড়ে হয়তো একবার এসে দেখাতে হতে পারে, কিন্তু অনেক সময় প্রয়োজন নাও পড়তে পারে। আমি ফোন করে একটু জানবো, কি করে খেতে হবে আমি সমস্ত কিছু। আপনি হেল্পলাইনে পরে যোগাযোগ করুন। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো সরাসরি এইভাবে জিজ্ঞেস করা যায় না, এবং অসুবিধা হয়। আমি একটা জিজ্ঞেস করতে গিয়ে আপনিও একটু অসুবিধায় পড়েছেন। ওর পরে আপনি অনুষ্ঠানের বেশ কিছু পরে ফোন করুন, আমি এই ব্যাপারে এই নম্বরেই ফোন করব। হ্যাঁ, যে নম্বরে আপনার, এই নম্বরে না, আপনি পরে হেল্পলাইন যাচ্ছে, সেই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের যে আলোচ্য বিষয়ের একটা খুব একটা ফোন। হ্যাঁ, কে আছেন? দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কে বলছেন? চন্দ্রনাথ সিং। আচ্ছা, সমস্যাটা চন্দ্রনাথ বাবু বলুন। হ্যাঁ, বলছি আমার ওই প্রবলেম, ওই পেটের
মাঝে মাঝে মোচড়ানো ব্যথা, আচ্ছা হ্যাঁ, আর পেটটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। পেট খারাপ বলতে লুজ মোশনের কথা বলছেন? হ্যাঁ, লুজ মোশন মাঝে মাঝে হয়, কিন্তু ওই মাঝে মাঝে পেটটা হঠাৎ মোচড়ানো একটা ব্যথা হয়, এরপরে পায়খানাটা হয়ে গেলে আবার কমে যায়, ওই মিউকাস হয়, পায়খানাটা খুব মিউকাস হয়। আমি এমনি ডক্টর দেখিয়েছি, ইউএসজি করিয়েছি, এলএফটি টেস্ট করিয়েছি, ব্লাডের কিছু করিয়েছি, তো ডক্টর বলছিলেন ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার ঠিক নয়, কিন্তু এই প্রবলেমটা মাঝে মাঝে হয়, টেনশনটা বেড়ে গেলে বেশি হয়, মানে মাঝে মাঝে মেন্টাল টেনশন বা স্ট্রেস বেড়ে গেলে পেটটা খারাপ হয়, আর মনটা ভালো থাকলে মাঝে মাঝে ঠিক থাকে। এই যে আপ এন্ড ডাউন, এটা কেন হয়? আচ্ছা চন্দ্রনাথ বাবু, একটা ব্যাপার আমার একটু অবাক লাগছে, আপনি বললেন যে ডাক্তার বলছে ফ্যাটি লিভার, আপনি বললেন ডাক্তার বলছে ফ্যাটি লিভার, একথা আপনি বললেন, আমি ঠিক শুনেছি কি? হ্যাঁ, ফ্যাটি লিভার ডক্টর বলেছিলেন, কিন্তু টেস্ট করে দেখা গেল না। হ্যাঁ, ও আচ্ছা, ওই জায়গাটি, তার মানে ডাক্তার বলুন না যাই বলুন আপনার ফ্যাটি লিভার নেই, এই কথাটাই আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই আমি আপনার কথাটা শুনে গোল করে আমার যেটা ডায়াগনোসিস সেটা লিখেছি। আসলে এটা ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস এ ভুগছেন আপনি, এবং আপনি খুব পরিষ্কার করে খুব ভালোভাবে একদম ক্লাসিক্যাল এর যে ফিচারটা সেটা আপনি ডেসক্রাইব করেছেন, বুঝিয়ে বলতে পেরেছেন। একদম আপনি বলছেন মনটা যখন ভালো থাকে ঠিক থাকি, যখন মনটা টেনশনে পরিপূর্ণ থাকে তখন লুজ মোশনসের প্রবলেম হয়। এটা একদম ইরিটেবল বাউল সিনড্রোমের কি ফিচার, এবং এটার জন্য প্রথম কথা চিকিৎসার একটা ব্যাপার আছে, চিকিৎসা নিলে তো ভালো থাকবেন। দ্বিতীয় আর একটা ব্যাপার আছে, সেটা আমি পরিষ্কার করে বলি, কি পুরুষ মানুষ কি মহিলাদের মিডল এজে সাধারণত আইবিএস যে শুরু হওয়ার এজটা এই 26-28 এরকম বয়স থেকে শুরু করে 35-40 পর্যন্ত যে বয়সটা মিডল এজ বলতে পারি, এই সময়ে মানুষের এই রোগটার সূত্রপাত বা এই রোগটা সব থেকে বেশি প্রাদুর্ভাব এই সময় হয়। কিন্তু যদি চিকিৎসা করে রোগটাকে সারানো না যায়, এর কারণটা কেন বলি, এই যে চিকিৎসা করে রোগটা সারানো না যায় এই কথাটা বলছি এই কারণের জন্য, 3 ধরনের এই রোগ থেকে রুগীরা 3 ভাবে মানে ঘুরে যেতে পারেন। এক ধরনের লোক হচ্ছে ডাক্তারবাবুরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আপনার কোনো রোগ নেই, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে কিছু রোগ নেই, ওটা আপনার মেন্টাল ব্যাপার বলে সাইকিয়াট্রিস্ট কাউকে রেফার করেন, এবং রুগী তখন আটকে ওঠেন, আরে বাবা আমি কি পাগলের ডাক্তারকে দেখাতে যাব বলে ওইখানে হয় সাইকিয়াট্রিস্টের কাছে দেখাবেন না, বা সাইকিয়াট্রিস্টের কাছে দেখালে সাইকিয়াট্রিস্ট সেরকম ওষুধপত্র দেবেন, এইটা একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে বাড়ির লোক বন্ধু বান্ধবরা বলেন ওটা তোর ম্যানিয়া, আর ও তোর কথা শুনবো না। বিশেষ করে বাড়ির মহিলারা খুব সাফার করেন না, হাজব্যান্ডরা রেগে যান যে তোমার কিচ্ছু নেই, খালি এই পেটে ব্যথা বলছো, যেতে গেলে অসুবিধে, ঘ্যান ঘ্যান করো না, এরম একটা পিকচার হয়। আর তৃতীয় একটা পিকচার হয়, কিন্তু হ্যাঁ আমি শেষ করিনি, আমি আমি বলছি মাঝে মাঝে টিনিডাজল বা একদম খাবেন না, একদম না, যে রোগের যা ওষুধ নয় সেটা খেলে অন্য আর একটা রোগ তৈরি হচ্ছে, আপনি সেটা করছেন। আমি তৃতীয় পিকচারটা ক্লিয়ার করি। তৃতীয় পিকচার হলো সফলভাবে যিনি রোগী তিনি সবাইকে বোঝাতে সমর্থ হন, না আমার একটা খুব বড় রোগ হয়েছে, এইবার বাড়ির সমস্ত মানুষ ওর কি রোগ হয়েছে সেটা বোঝবার জন্য পৃথিবীতে যা যা পরীক্ষা করার আছে একটার পর একটা পরীক্ষা করতে থাকেন। সেই ধরনের রুগীরা আমার কাছে ডাক্তারবাবু হোল বডি চেক আপ কী করে করা যায়, কোনো জায়গায় ভর্তি করুন, ওনাকে হোল বডি চেক আপ করুন, তো কোথায় রোগ আছে ধরতে পারা যাচ্ছে না, সব জায়গায় নর্মাল বেরোচ্ছে, কোনো রোগ নেই, অথচ ওর এত কষ্ট। এই 3 ধরনের ঘটনা ঘটতে পারে, এবং 3 ধরনের ঘটনাই আসলে মূল জায়গাটা ইরিটেবল বাউল সিনড্রোম। এবং ইরিটেবল বাউল সিনড্রোমের যেটা মূল কথা সেটা হচ্ছে পৃথিবীতে কোনো পরীক্ষা নিরীক্ষা নেই যে পরীক্ষা নিরীক্ষা করে ইরিটেবল বাউল সিনড্রোমে কোনো পজিটিভ ফাইন্ডিং পাওয়া যেতে পারে। অর্থাৎ যদি এরকম হয়, যেমন ম্যালেরিয়া জ্বর হলে আপনার রক্তে ম্যালেরিয়া জীবাণু ধরা পড়বে, টিবি হলে আমরা টিবি ধরতে পারি, কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম খালি সিমটোমেটিক্যালি আমাদের ডায়াগনোজ করতে হয় এই কারণের জন্য যে কোনো পরীক্ষা নিরীক্ষা নেই যেটা থেকে পজিটিভ ফাইন্ডিং দিয়ে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম ধরতে পারি। তার জন্য আমরা বলি আইবিএস এর জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেই পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্য ইরিটেবল বাউল সিনড্রোমটাকে পজিটিভলি ডায়াগনোসিস করা নয়, আসলে অন্য কোনো বড় রোগ যে হয়নি সেটা বোঝা, অর্থাৎ অন্য বড় রোগকে এলিমিনেট করা, সেই জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আইবিএস ধরার জন্য নয়।
তো আপনার ক্ষেত্রে আমি এইটুকুনি শুনে যেটা মনে করলাম, এটা ইরিটেবল বাউল সিনড্রোম, এবং আইবিএস এর কোনো ওয়ান সেট অফ মেডিসিন নেই। আমি হ্যাঁ, উনি যে ফোন করেছিলেন আমি ব্যাপারটা একটু শেষ করে নিই। হ্যাঁ, যিনি লাইনে আছেন একটু থাকবেন, আমি আইবিএস এর ব্যাপারটা একটু শেষ করে নেবো। তো আইবিএস এর ক্ষেত্রে কোনো এক সেট নির্দিষ্ট ওষুধ নেই যে এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তারপরে রোগী ভালো থাকবে, তা নয়। রোগী অনুযায়ী আলাদা 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 মেডিসিনস আছে, আলাদা আলাদা চিকিৎসা আছে, এবং আইবিএস এর মধ্যেও নানা রকম ধরন আছে। যে অনেকের ক্ষেত্রে কিছুদিন কনস্টিপেশন, কিছুদিন আবার ডায়রিয়া হয়, অনেকের ক্ষেত্রে শুধু ডায়রিয়া হয়, অনেকের ক্ষেত্রে কনস্টিপেশনটাই মূল, অনেকের ক্ষেত্রে এরম চিন্তাধারা, তার স্টুল যাই হোক না কেন তার সবসময় চিন্তাধারা হয় যে খুদ 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 ভাব যে পেট পরিষ্কার হচ্ছে না, আর পেটটা পরিষ্কার হচ্ছে না বলেই পেট পরিষ্কার করার নানা রকম ওষুধ খাচ্ছে। এই যে সব নানা রকম ব্যাপার, সমস্ত মূল ব্যাপারটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এটা নিয়ে একটা দিন ডিটেলসে আলোচনা করব। খালি চন্দ্রনাথ বাবু ওনার জন্য বলি, যে চিকিৎসাটা আপনি করছেন এবং যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো আইবিএস এর ওষুধ নয়, এবং আইবিএস এর চিকিৎসাও নয়। আপনি মোশনস বন্ধ করার জন্য, মানে পাতলা পায়খানা যাতে না হয় সেই জন্য আটকাবার জন্য যে ওষুধগুলো খাচ্ছেন, এগুলো এক্ষেত্রে একদম প্রেসক্রাইব করা হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, দেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্ষতি করতে পারে। এরপরে যদি কিছু জানার থেকে আমার হেল্পলাইন বা আপনি যে ডাক্তারবাবুর সাথে দেখাচ্ছেন তার সাথে একটু পরামর্শ করুন। হ্যাঁ, কে লাইনে আছেন? কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে। হ্যাঁ, নামটা বলুন। দুর্গাপুর থেকে কে বলছেন বলুন? আমি বীরু বলছি, দুর্গাপুর থেকে। হ্যাঁ, দুর্গাপুর থেকে একটু নামটা বলুন, নামটা জোরে বলতে বলুন। হবে। আমার নাম বীরু বাউরি। বীরু, আরেকবার একটু স্পষ্ট করে বলুন। রাম বাউরি, রাম। হ্যাঁ, রাম বাউরি, ঠিক আছে। রাম বাউরি। হ্যাঁ, বলুন বলুন রাম বাবু। রাম বাউরি। হ্যাঁ, হ্যাঁ, আপনার বলুন, সমস্যাটা বলুন। বলুন। ডাক্তারবাবু আছেন, আপনি সমস্যাটা বলুন। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। গ্যাস্ট্রিকে কি প্রবলেম রামবাবু বলুন? তাহলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। আমি শুনতে পাচ্ছি, আপনি বোধহয় টিভি থেকে শুনছেন। আমি যা খাই সব গ্যাস হয়ে যায়। আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলুন, একটু দূরে চলে যান, দেখবেন আপনি স্পষ্ট শুনতে পাবেন। আপনি ফোনে শুনুন। ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার যে গ্যাস হয়ে যাওয়ার প্রবলেম, এর জন্য চিকিৎসা কি করছেন এখন? ওষুধপত্র বা চিকিৎসা কি চলছে? হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আচ্ছা, কতদিন ধরে? 3-4 বছর ধরে। আচ্ছা, তা 3-4 বছর ধরে ওষুধের খাওয়ার ফলে ফল কি হলো? এখন কেমন আছেন? একটু কমে আছে। একই রকম যখন আছেন তখন যে ডাক্তারবাবুর সাথে দেখাচ্ছেন পরামর্শ করেছেন যে ডাক্তারবাবু আমার ওষুধ খেয়ে আমি একই রকম আছি, ইমপ্রুভমেন্ট অতটা হচ্ছে না, তাহলে আপনি কি কিছু আরো কিছু করবেন? হ্যাঁ, বলুন। আমার সাথে কোনো ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, সেটা কি যে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন তার সাথে পরামর্শ করেছেন? হ্যাঁ, করেছি। উনি কি বলছেন? হ্যালো। হ্যাঁ, উনি কি বলছেন? উনি বলছেন যে এটা তো জলের জন্য হচ্ছে। হ্যাঁ, তো তা যদি জলের জন্য হয় তার জন্য উনি কি নিদান দিয়েছেন, কি চিকিৎসা দিচ্ছেন? কিছু ওষুধ দিয়েছিল, আমি খাচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি পরিষ্কার করে বলি, আপনার যে অসুবিধা, আমাকে ওষুধ দিতে, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। আমি বলি একটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, আসলে হোমিওপ্যাথি সম্পর্কে আমি অতটা অবগত নই, আমার জ্ঞানও খুব নির্দিষ্ট। তো সেই জন্য আমি এটা বলবো যে আপনি যে চিকিৎসাটা করছেন আগে সেটা ওই ডাক্তারবাবু যতদিন আপনাকে কোর্স দিয়েছেন সেটাতে ভালো হন কিনা দেখুন। আমি অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে পারি যে যে কারণেই হোক না কেন, সে জল থেকে হোক, খাবার থেকে হোক, নার্ভের কারণে হোক, এনভায়রনমেন্টাল কারণে হোক, বা অন্য যে কোনো কারণে হোক না কেন, আপনার এই রোগটা 4 বছর ধরে ওষুধ খেয়ে সারাবার নয়, 1 থেকে 1.5 বছরের মতো ওষুধ খেলে পুরোপুরি আপনি সুস্থ হয়ে যাওয়া দরকার, যদি অ্যালোপ্যাথি চিকিৎসার কথা বলি। আর তাতে অন্তত 20 বছর ভালো থাকার কথা। কাজেই যদি আপনার সেটা না হয়ে থাকে তাহলে যে ডাক্তারবাবু, যেহেতু আমি হোমিওপ্যাথি সম্পর্কে জানি না, আমি হোমিওপ্যাথি সম্পর্কে কোনো মন্তব্যও করবো না, তবে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে একটু পরামর্শ করে দেখুন এতে আপনি ভালো থাকেন কিনা। ঠিক আছে? আর কিছু জানার আছে? আর কিছু জানার আছে? ধন্যবাদ, ধন্যবাদ। আমি লাইন বিচ্ছিন্ন করছি। রামবাবু ফোন করুন। রামবাবু, হ্যাঁ, কে আছেন বলুন। চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। নামটা বলুন। শম্পা মুখার্জি। শম্পা দেবী, বলুন। আমি খুব গ্যাস্ট্রিকে ভুগছি। আপনার ওই পেটের মানে মাঝখানটায় প্রচন্ড ব্যথা, হাত থাকালে
হ্যাঁ হুম আর আপনার ওই মানে আমি পুজোর সময় থেকে মানে প্রচন্ড ভুগছি। আমি বোলপুরে থাকি, বোলপুরে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, মানে বমি বন্ধ হচ্ছিল না। আচ্ছা আপনার যা খাচ্ছিলাম বমি, দিন 15 বমি করার পরে আমার প্রচন্ড মানে আমি কাহিল হয়ে যাই, আমাকে আবার কলকাতায় আরেকটা করে ভর্তি করতে হয়। ওরে বাবা, আচ্ছা কিন্তু ওখানে আমার এন্ডোস্কোপি হয়, কোলোনোস্কোপি হয়। এন্ডোস্কোপিতে ধরা পড়ে আমার গ্যাস্ট্রিক, বললো ডাক্তারবাবু বললেন ইরোফ্যান, হ্যাঁ তাই বললেন। হুম কিন্তু আমি মাঝে ওষুধ খেয়ে আমার একটু মানে হাড়িসেরও প্রবলেম আছে। যে আপনার ওই ওষুধ খেয়ে কিছুদিন আমি ভালো ছিলাম, মানে এবারে সেদ্ধ সেদ্ধ প্লেন ভাত খেয়ে আচ্ছা এই দিন 15-20 থেকে আমি একটু খাওয়া দাওয়াতে ধরুন একটু এই স্বাভাবিক খাবার খেতে লাগলাম, তখন থেকে আমার আবার সেই পেট খেতে থাকছে আর প্রচন্ড ব্যথা, হাত ঠাকাতে পারছি না পেটে। আচ্ছা একটা কথা বলুন, আপনার পায়খানার সাথে রক্ত পড়েনি তো কখনো এর মধ্যে? হ্যাঁ 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 পড়তো, আমার একটু হাড়িসের প্রবলেম হ্যাঁ, আছে। তা কবে কবে শেষ পড়েছে? আমার শেষ পড়েছে আপনার ওই পুজোর পরে, কলকাতা থেকে আসার পরে। তো সেটা ডাক্তারবাবুকে বলেছেন? হ্যাঁ ডাক্তারবাবুকে বলেছি, উনি বলেছেন হাড়িসের প্রবলেম। হ্যাঁ, উনি ওটা কি জন্য কি হচ্ছে এটা বড় কথা না, রোগটা সারাবার ব্যাপারে কি করা হয়েছে? আমার 2006-এ অপারেশন হয়েছিল। ও, মানে আপনার ধারণা যে ওই অপারেশনটা করার ফলে রোগটা সেরে যাবে এরকম? না, আমার সারিনি। না, সারবে না তো, সারার কথা নয়। আচ্ছা এটার জন্য আলাদা মানে মুখে ওষুধ খাওয়ার চিকিৎসা আছে, এবং সেটা যদি পুরোপুরি না ঠিক হয় তাহলে শুধু অপারেশনে এই রোগ সারে নয়। মূল ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, আপনি লাইন বিচ্ছিন্ন নাও করতে পারেন, আমি আপনার সব কথা শুনবো। মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনার অসুবিধে তার দুটো দিক আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারের ব্যাপার, ইন্টেস্টিনাল মুভমেন্টের ব্যাপার, আর একটা হচ্ছে লিভারের ভেতরে প্রেশার বাড়া, এটাকে পোর্টাল হাইপারটেনশন বলি আমরা। হয় মুখে ইসোফেগাস মানে গ্রাসনালীর ওখান দিয়ে রক্তপাত হবে, অথবা মলদ্বারের ওখান থেকে রক্তপাত হবে। যেহেতু আপনার রক্তপাতের হিস্ট্রি আছে এবং তার সাথে অন্য প্রবলেম যেগুলো বললেন, এই দুটো যোগ করার ফলে যে অসুবিধাতে আপনি ভুগছেন, যে চিকিৎসা আপনার চলছে, যে বমি হওয়ার কথা বলেছেন, এই হ্যাঁ আমি এখন বলুন, শুনবো। আপনি বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনবো, বলুন। আপনি বলুন, ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ আমি আপনার ওই ওষুধ খাচ্ছি এখন, ওই গ্যাসের সকালের ট্যাবলেট একটা, আর অন্য কিছু খাবার আমাকে দেয়নি, শুধু একটা করে খালি পেটে গ্যাসের ট্যাবলেটই দিয়েছেন উনি। বুঝেছি। আপনি শুধু ওই গ্যাসের আর আপনার ওই পায়খানা যাতে নরম হয় সেই জন্য একটা ওষুধ খাচ্ছি। সেটাও কি ডাক্তারবাবুরা দিয়েছেন? হ্যাঁ ডাক্তারবাবুই দিয়েছেন। সেটা কতদিন খেতে বলেছেন? সেটা কতদিন খেতে বলেছেন? উনি আমাকে কন্টিনিউ করতে বলেছেন। কতদিন কন্টিনিউ করতে বলেছেন? আমাকে বলেছেন উনি 1 মাস পরে যেতে বলেছিলেন, যেহেতু আমার 1 মাস পরে যাওয়া হয়নি, মানে শারীরিক অন্যান্য প্রবলেমের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসার পরে আমার মানে ব্যথা টাটাও শুরু হয়েছিল, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, দিয়ে আমাকে মানে অন্য ডাক্তারের আবার শরণাপন্ন হতে হয়েছিল। হ্যাঁ, একটা ব্যাপারে আমি পরিষ্কার করে ব্যথার ওষুধ খাইনি। একটা ব্যাপারে আমি পরিষ্কার করে বলি, এই ধরনের ক্রনিক রোগী যারা ভুগছেন তারা ডাক্তারবাবু যাকেই দেখান না কেন, অ্যাটলিস্ট তার সাথে যেন টেলিফোনে অ্যাক্সেস থাকে, অর্থাৎ অ্যাটলিস্ট 7 দিন 10 দিন যেন ফোনে 5 মিনিট কথা বলতে পারেন। এইরকম যদি আপনি অ্যাক্সেস না পান তাহলে কিন্তু এই রোগের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রে খুব বিপদ আছে, এটা মাথায় রাখবেন। এবং আপনি যে পেট পরিষ্কার করার ওষুধটা খাচ্ছেন ম্যাক্সিমাম 1 মাস, তারপর কিন্তু লং টার্মে প্রত্যেক দিন এই ওষুধ খাওয়া যায় না একদম, এতে ক্ষতি হবে। দ্বিতীয় যে কথাটা বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওষুধটা আপনি বললেন আপনি খাচ্ছেন, খাচ্ছি, ওষুধের নাম বলবো কি? ডোফালাক্স দিয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি যা ওষুধ খাচ্ছেন, আমি পরিষ্কার বুঝতে পারছি। সেই ওষুধে আপনার এই রোগ সারার কোনো প্রশ্ন নেই, এটা পরিষ্কার করে বলছি। বলুন, আমি শুনছি। আপনি যে ওষুধ খাচ্ছেন তাতে আপনার এই রোগ সারার কোনো প্রশ্ন নেই, আপনি রোগ সারবে না, এটা পরিষ্কার করে বললাম। আমার বলতে খারাপ লাগছে, এইভাবে বলি না আমি। আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে একটু ফোনে অ্যাটলিস্ট পরামর্শ করুন, এবং উনি অন্য কোনো চিকিৎসা আপনাকে দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন, ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা? হ্যাঁ বলুন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনি হেল্পলাইনে ফোন করুন, কিন্তু আমি চাইবো একবার অন্তত যে ডাক্তারবাবু আপনাকে দেখেছেন তার সাথে আপনি ফোনে হলেও যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে? আর আপনার হেল্পলাইন রয়েছে কলকাতায় ডক্টর এনপি বহিদা। হ্যাঁ ঠিক আছে, যে ডাক্তারবাবু দেখেছেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনি তার সাথে একবার যোগাযোগ করুন না, তারপরে যদি আপনার প্রয়োজন হয় আপনার হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন কিন্তু সব সময় খোলা আছে, আপনারা ফোন করুন। ঘুম হচ্ছে না। হ্যাঁ, আমি তো বললাম আপনার যা রোগ তাতে ঘুম না হওয়া স্বাভাবিক,
এবং এটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম হবে এটা মনে করবেন না, বা আপনার যেটা হচ্ছে আমি খাই না, আমি ব্যথার ওষুধও, এমনকি ব্যথার ওষুধও কোনো খাই না। তাহলে আপনি ওই পেট পরিষ্কার করার ওষুধ ডেইলি খাচ্ছেন কেন? ওটা থেকে তো পরে কনস্টিপেশন বাড়বে। বন্ধ রেখেছি। বেশ করেছেন, ঠিক আছে। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে করুন, আমি উত্তর দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার হ্যাঁ, ডাক্তারবাবু। আমি একটু জিজ্ঞাসা করতে যাবো আপনাকে, কতটা সময় আছে আমাদের? কতক্ষণ সময় আছে? 2 মিনিট। হ্যাঁ, এই ফোনটা নেবো। হ্যাঁ, আরেকজন দর্শক বন্ধু এসেছেন, কে এটা বলছেন, কোথা থেকে বলছেন? শেষ ফোন হবে, শেষ কারণ ফোন আমাদের সময়। হ্যাঁ, একেবারে বলুন। আমাদের সময় শেষ দিকে চলে এসেছে। হরিপাল থেকে বলছি। হ্যাঁ, কে নামটা বলুন। নামটা? সমস্যা হচ্ছে যে পেটেরই সমস্যা, গ্যাস, অম্বল। আপনার নামটা বলুন। নামটা বলতে হবে। হজম হয় না। আপনার নামটা বলুন। নামটা বলুন। নাম তো প্রতিমা ঘোষ। হ্যাঁ, প্রতিমা দেবী, বলুন বলুন। হরিপাল থেকে বলছি। হ্যাঁ, হরিপাল থেকে শুনেছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আমাদের ছিল হয়ে গেছে। আচ্ছা, আমি একটা দর্শক শ্রোতী মণ্ডলীকে করজোড়ে নিবেদন যে আজকে আর ফোন নেওয়ার মতো সময় নেই আমার। যেটুকুনি 1-1.5 মিনিট সময় আছে, আমি যে আজকের আলোচনার ব্যাপারে একটু এগিয়ে নিয়ে যাব। আমি যে বললাম, যিনি প্রথমের দিকে ফোনও করেছিলেন, চেহারা রোগা হয়ে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমরা ডাক্তারবাবুরা কি ভাবি আগে আন্ডারলাইন কজ আছে কিনা। আমাদের দেশের চেহারা খারাপ হয়ে যাওয়া যেখানে কিছু কারণ খুঁজে পাওয়া যায়, এই কথাটা যখনই বললাম তখনই একটা জিনিস বলতে হবে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, গ্ল্যামারলেস স্কিনের টোন চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে শতকরা 40 ভাগের বেশি ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ 60 ভাগ ক্ষেত্রে আমরা বলি রিজন ইজ ইডিওপ্যাথিক। এই কথাটার মানে হলো যে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। এবার যেখানে কারণ খুঁজে পাওয়া গেল সেখানে কারণ অনুযায়ী চিকিৎসা। যেমন এখনকার দিনে রিসার্জেন্ট টিউবারকুলোসিস, নতুন করে টিউবারকুলোসিস ফিরে আসা, এই যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু শুধু ওই 40 ভাগ রোগীর ক্ষেত্রে, কিন্তু আমাকে বলতে হবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কি হয়, যে ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, তাদের ক্ষেত্রে আমি কি করব। তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রুগীরা মনে করেন ডাক্তারবাবু তো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কী চিকিৎসা করব, এই ভালোভাবে খাওয়া দাওয়া করছি। যিনি ফোন করেছিলেন তার ক্ষেত্রে তাই ঘটেছে, আমার তো চেহারা বার হলো না, আমি 20 কেজি ওজন লুজ করলাম। উত্তরটা হচ্ছে এক্ষেত্রে এটা মনে করার কারণ নেই, কারণ খুঁজে পাওয়া যায়নি বলে কোনো ওষুধের চিকিৎসা নেই, এটা ভুল। আর এটাও ভুল যে কারণ খুঁজে পাওয়া যায়নি বলে আমি এমন কিছু অ্যানাবলিক স্টেরয়েড বা অ্যালার্জির ওষুধ, খুব কমন একটা টার্ম আছে প্র্যাকটিন ডেকডান বলে, এই ধরনের ওষুধ এই খেতে হবে, কোনো মানে নেই। বিশেষ কিছু চিকিৎসা আছে, সেই চিকিৎসায় এবং তার সাথে কিছু ডায়েট বলতে এরা মনে করবেন না বাইরে থেকে কেনা ওই কৌটোর কিছু গুলে টুলে খাওয়ার ব্যাপার। আপনি নর্মাল যে ডায়েট করেন তার মধ্যেই একটু পরিবর্তন করা, সেইটা করে মাসে মিনিমাম 1 কেজি ম্যাক্সিমাম 2 কেজি ওয়েট ইমপ্রুভ করা, এবং তার সাথে সাথে আপনার স্কিনের গ্ল্যামার টোন সেটা ফিরে আসা, রাত্রে আরাম করে ঘুম, এবং যা খাবার খাবেন সেটা ঠিকমতো অ্যাবজর্পশন হওয়া, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে হতে শুরু করবে। আপনারা জিজ্ঞেস করতে পারেন ডাক্তারবাবু আপনি যেটা বলছেন তাহলে যে ডাক্তারবাবুরা আমাদের দেখেছেন তারা সেই চিকিৎসাটা দিচ্ছেন না কেন? মূল ব্যাপারটা হচ্ছে এটা একদম ঠিক নয় যে তারা সেই চিকিৎসা দিচ্ছেন না বা দিতে পারছেন না, তা নয়। আসলে কি যে একটা নিবিড় সম্পর্ক থাকার কথা, ডাক্তারবাবুর সাথে যে কন্ট্যাক্ট করার থাকার দরকার, সেটা অনেক সময় হয় না। এখনকার দিনে কি হচ্ছে, ডাক্তারবাবুদের যেমন একটু আগে যিনি ফোন করেছিলেন তিনি কলকাতায় কোনো হাসপাতালে কোনো ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, উনি থাকেন বোলপুরে, ফোনে অ্যাক্সেস নেই, যার ফলে এই যে একটা কমিউনিকেশান থাকার কথা সেই গ্যাপটা থাকার জন্য আমার ধারণা যে সেই চিকিৎসাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। যদি ঠিকমতো দেওয়া যায় এই চেহারা ইমপ্রুভ করবে এবং পেশেন্ট ঠিক আগের জায়গায় ফিরে যেতে পারবেন। আজকে আমার সময় একদম ভ্রুকুটি, সময় নেই, আগামী দিন ফিরে আসবো এই আলোচনার নেক্সট পার্টটা নিয়ে। সত্যি তাই, একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। আর এছাড়া কিন্তু হেল্পলাইন খোলা আছে, আপনাদের যে কোনো সমস্যা, শরীর সংক্রান্ত সমস্যা থাকলে আপনারা ফোন করুন। ডাক্তারবাবুর হেল্পলাইন কিন্তু সব সময় খোলা রয়েছে। আর একদম সময় শেষ, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।